নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের আরজি করে গিয়েছে সিবিআই। এমার্জেন্সিতে যায় সিবিআই আধিকারিকরা। আবারও আরজিকর হাসপাতালে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এমার্জেন্সিতে তারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিবিআই আধিকারিকরা তারা এমার্জেন্সিতে গিয়েছেন আরজি করের। আবারও তদন্তে এমার্জেন্সিতে গিয়েছেন আরজি করের। এমার্জেন্সিতে সিবিআই আধিকারিকরা তারা সেখানে গিয়েছেন। এর আগে একাধিকবার সিবিআই আধিকারিকরা গিয়েছেন আরজি করে, গিয়েছেন যে ক্রাইম সিন যেখানে, অর্থাৎ সেই সেমিনার হলে, পাশাপাশি মর্গে তারা গিয়েছেন। এমনকি সন্দীপ ঘোষের যেখানে তিনি যে দপ্তর, সেখানেও তারা গিয়েছিলেন। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের একাধিক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন। ফের আরজি করে গিয়েছে সিবিআই। এমার্জেন্সিতে তারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। আজকেই সুপ্রিম কোর্টে এই আরজি কর মামলা শুনানি ছিল এবং সেখানে সুপ্রিম কোর্টে সিবিআইকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ আবার এক সপ্তাহ তদন্ত করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে 16ই সেপ্টেম্বর। আজকে সিবিআই ইনফ্যাক্ট একটা স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং একাধিক বিষয় তারা উল্লেখ করেছে। যদিও সেই স্ট্যাটাস রিপোর্টে কী রয়েছে সেটা জানা যায়নি, কিন্তু 16ই সেপ্টেম্বর পর্যন্ত আবারও সময় সিবিআইয়ের হাতে। তারপরে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে। 17ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে এবং এরই মধ্যে আজকে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদেরকে মঙ্গলবারের মধ্যে কাজে ফেরার জন্য ডেডলাইন কার্যত বেঁধে দিয়েছেন। কারণ রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আন্দোলন চলাকালীন প্রায় 23 জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসাতে, এমনটাই কিন্তু অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আরজি কর হাসপাতাল থেকে সরাসরি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সিবিআই আধিকারিকরা গিয়েছেন, তারা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন, কি জানতে পারছো? দেখো, সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত এখনো চলছে এবং আমরা বিগত দিনগুলোতে দেখেছি সিবিআই এর দল একটি নয়, একের বেশি দল আরজি কর হাসপাতালে এসছে। বিভিন্ন বিভাগে তারা গিয়েছেন। আজও একটি দল সিবিআই এর তারা এসছেন এবং সেই দলটি এই মুহূর্তে জেনারেল এমার্জেন্সির ভেতরে গিয়েছে। মনে করা হচ্ছে যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে তারা রয়েছেন এই মুহূর্তে এবং সেই সঙ্গে সঙ্গে চেস্ট মেডিসিন সহ বেশ কয়েকটি জায়গা এবং সেই সঙ্গে যে এমার্জেন্সি, যেখানে কার্ডিও থেকে বিভিন্ন ট্রিটমেন্ট হতো এমার্জেন্সি, সেই জায়গাটিতেও তারা যাবেন এবং বেশ কিছু তথ্য তাদের সংগ্রহ করা রয়েছে। সেই কারণে তাদের এই আগমন। এবং তোমায় জানিয়ে রাখি, এর সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তাররা আজকে কিন্তু যে শীর্ষ আদালতের আজ যে শুনানি ছিল আরজি কর মামলা, সেটি নিয়ে চরম হতাশ তারা নিজেদের হতাশা ব্যক্ত করেছে একরকম ভাবে। কেননা তারা বলছেন যে কাজের পরিবেশ নেই, নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, যে কারণে তারা যেতে চাইছেন না কাজে, যোগ দিতে চাইছেন না কাজে। এমনকি শুধু তাই নয়, ওই নির্যাতিতার জন্য বিচার চেয়ে তাদের এই কর্মবিরতি। কিন্তু রাজ্যের তরফ থেকে আজ যে তথ্য সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতে দেওয়া হয়েছে, যেখানে 23 জনের মৃত্যুর খবর ইদানিং সময় বা এই সময় যতদিন পর্যন্ত কর্মবিরতি চলছে এখনো পর্যন্ত, তার মধ্যে 23 জনের মৃত্যু হয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে। যেদিন প্রথম শুনানি ছিল ঋষিকেশ, সেদিন তোমার মনে থাকবে, সেদিনও কিন্তু একইভাবে শীর্ষ আদালত আবেদনের সুরে জুনিয়র ডাক্তারদের জানিয়েছিলেন যে তারা যেন কাজে ফেরে, নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করা হবে, এমনকি স্পেশাল টাস্ক ফোর্সও তৈরি করা হচ্ছে সেই মর্মে তারা যেন কাজে ফেরে। কিন্তু তারপর আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের একদিকে এই একরোখা মনোভাব বা একাট্ট যে মনোভাব, একদম কড়া মনোভাব তারা পোষণ করেছে। নিজেদের সিদ্ধান্ত অনড়, তারা কর্ম পালন করবেন বা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। এবং আজ দেখা গেল আজ যে শুনানি, সেই শুনানির সময় সঙ্গে কি কথা বলা যায়? এই যে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, আগামীকাল বিকেল 5টার মধ্যে তাদেরকে কাজে ফেরার কথা বলা হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা তারা এই বিষয়টায় কি তাদের রিঅ্যাকশন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? দেখো, এই মুহূর্তে তারা কোনো কথাই বলছেন না, কেননা তারা এখান থেকে বেরিয়ে সবাই জিবি মিটিংয়ে গিয়েছেন, জেনারেল বডি মিটিংয়ে। একদম যখন শুনানি শেষ হয় তখনই কিন্তু আমরা কলকাতা টিভির তরফ থেকে 2-3 জন জুনিয়র ডক্টরকে ধরেছিলাম এবং তাদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকে, আমি যেটা বলছিলাম যে তারা প্রত্যেকেই হতাশ, তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও তারা কংক্রিট কমেন্ট কিছু করেননি, তারা জানিয়েছেন যা সিদ্ধান্ত নেওয়ার জিবি মিটিংয়ের মাধ্যমে তারা আর কিছুক্ষণ পর হয়তো সেই জিবি মিটিং শেষ হবে
এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তারা তাদের যে ক্ষোভের জায়গা, তারা জানাচ্ছেন যে নিরাপত্তাহীনতা রয়েছে বলে তারা বাইরে গিয়ে অবহেলা ক্লিনিক করছে। এই জুনিয়র চিকিৎসকদের কথা মাথায় রেখে এবং নিরাপত্তার যে কথা তারা বলছেন সেটা মাথায় রেখে সিআইএসএফ এর সেখানে মোতায়েন করা হয়েছে এবং তাদের একাধিক দাবি মেনে নেওয়া হয়েছে। শীর্ষ পদাধিকারী যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরেও জুনিয়র চিকিৎসকরা তারা মনে করছেন যে তাদের যথাযথ নিরাপত্তা নেই। একেবারে, কেননা তাদের প্রধান বক্তব্য যে সিআইএসএফ এই মুহূর্তে আছে, কতদিন থাকবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। তারা পর্যাপ্ত সিসিটিভি, রেস্ট রুম থেকে শুরু করে ছেলে মেয়েদের জন্য আলাদা রেস্ট রুম, এই রেস্ট রুম সঙ্গে সেটাও তারা বলছেন দিতে হবে। কাজে নিরাপত্তা যেটা সব থেকে বেশি দরকার, কারণ এর আগে আমরা কথা বলতে গিয়ে দেখেছি তারা জানাচ্ছেন যে যখন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট নিয়ে আসা হয়, পেশেন্টের সঙ্গে একজন বা দুজনকে অ্যালাউ করা হলো, সেখানে 8 থেকে 10 জন ঢুকে যাচ্ছে, পরিবারের লোক বা স্থানীয় লোকজন ঢুকে যাচ্ছে। ফলে তো কোনো না কোনোভাবে নিরাপত্তাহীনতা তৈরি হয় বা নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়। সেইখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখি জুনিয়র ডাক্তারদের পেশেন্ট পার্টি দ্বারা তাদের প্রহত হওয়ার ঘটনা ঘটে, প্রহার করা হয় তাদের, এই যাবতীয় ঘটনা ঘটে। এবং গত 9 আগস্টের যে মর্মান্তিক ঘটনা, যে একেবারে নিন্দনীয় যে ঘটনা, একজন চিকিৎসকের যেভাবে মৃত্যু হয়েছে, ধর্ষণ এবং খুনের ঘটনা, তারপর কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে, যেটিকে হাতিয়ার করে জুনিয়র ডাক্তারদের সর্বপ্রথম দাবি যে ওই নির্যাতিতার জন্য বিচার চাই এবং কাজে নিরাপত্তা চাই। সিআইএসএফ